ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, জানালেন আসিফ নজরুল। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। শেখ হাসিনার পতনে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, বললেন রিজভী। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার করার কথা ভাবছে ইসি ও সংস্কার কমিশন। নির্বাচন সুষ্ঠু করাই লক্ষ্য, জানালেন বদিউল আলম। এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্নিবেশে প্রণয়ন হচ্ছে পাঠ্য বই। থাকছে জিয়ার স্বাধীনতা ঘোষণা সহ জুলাই অভ্যুত্থানের কীর্তিগাথা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিমা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানান, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যম কর্মীদের আলোচনার বিভিন্ন দিক জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি সাফ জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য অংশীদারদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your commitment to safeguarding our nation has been exemplary. Bangladesh Armed Forces symbolizes resilience, patriotism, and steadfast dedication to peace. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. In addition, your contributions to global peace to the United Nations is internationally acclaimed. নির্বাচনী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার কথা ভাবছে ইসি ও সংস্কার কমিশন। বিকেলে নির্বাচন ভবনে নবগঠিত ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি ও কমিশন একই পথে সওয়ার বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। নবগঠিত ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে আগারগাঁয়ের নির্বাচন ভবনে আসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। নির্বাচনী রোডম্যাপ আলোচনায় স্থান পায়নি জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কথা হয়েছে নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা ফেরানোর উপায় নিয়ে। রোডম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার। এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে, এই সংস্কার কার্যক্রমগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে,
সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট দেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়নি। মনোনয়নপত্র, হলফনামা, এনআইডি, ভোটার তালিকা সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনার কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। নির্বাচনী অপরাধ করে পার পেয়ে যাওয়াদের বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি। তারা ইচ্ছা করলেই করতে পারতেন, রেজাল্ট হওয়ার পরে, তারা গেজেট হওয়ার আগে তারা তদন্ত সাপেক্ষে, আদালতের সুস্পষ্ট রায় আছে, তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন, এবং নির্বাচন শুধু বাতিল নয়, পুনর্নির্বাচনে তারা ক্ষমতা, পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য নিয়ে ইসি ও সংস্কার কমিশন একযোগে কাজ করছে বলেও উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। মনে হলো যে আমরা উই আর অন দ্য সেম পেজ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 10 ডিসেম্বর ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরকালে চলমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি হবে গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লি সূত্রে এসব তথ্য জানা যায়। ক্ষমতায় আসলে অবৈধভাবে পাচার হওয়া টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিএনপির রাষ্ট্র সংস্কারে 31 দফা নিয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রশিক্ষণে জেলার বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিউল সাহেব বলেছেন আন্তর্জাতিক ভাবে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো, তার মাধ্যমেই আমরা ফেরত আনবো সেগুলো। বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই ভারতীয় গণমাধ্যম ও বিজেপি সরকার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আরো জানাচ্ছেন তামজিদ ভুঁইয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময়ে মঙ্গলবার লন্ডনে এক সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, ভারত সরকার মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়তারা চলছে। এদিকে ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বাংলাদেশের 1 ইঞ্চি জমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা সশস্ত্র সংগ্রাম করতে ওই দেশে প্রস্তুত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি। শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে। এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন। অন্য দেশের প্রভু সুলভ আচরণ বন্ধ করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে? কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ,
ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। পরে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নিয়ে বিএনপি নেত্রী অপর্ণা রায় ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন। সকল সম্প্রদায় বলবো এবং নৃগোষ্ঠী যারা আছে সবাইকে বলবো, ওদের উস্কানির পাতা ফাঁদে আপনারা পা দিবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন। অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে সালেউদ্দিন বলেন, বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। ডাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য। এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কিভাবে করা যায়। অলরেডি ইম্পোর্ট করছি, ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি। বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা ভূমিকা তা সন্নিবেশিত করেই যাচ্ছে নতুন পাঠ্য বই। উঠে আসবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টি, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান আর দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি। তবে বাদ যাবে বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বললেন, এতদিন দেশের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে আসেনি। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পায় ৫৩ বছর আগে। এর জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ১৯৫২-র ভাষা আন্দোলন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং এর পরের নানা ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের বাঁকে বাঁকে। যদিও পাঠ্য বইয়ে গ্রহণযোগ্য কিংবা সবার মতামত ভিত্তিক ইতিহাস কখনোই উঠে আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসন আমলের অবসানের পর রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রের মতো পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন। পাল্টে যাবে ইতিহাসের নানা দিক। একান্ত সাক্ষাৎকারে এনসিটিভি চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা অবদান তা লিপিবদ্ধ হবে। মৌলানা ভাসানী, শেরেবাংলা, ফজলুল হক, পূর্ব বাংলার জনগোষ্ঠীর জন্য তারা যা করেছেন, সেটা তো অবিস্মরণীয়। স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন ২৬শে মার্চ এবং পরবর্তীতে ২৭শে মার্চও, এগুলো অন রেকর্ড, যেগুলো যে তার জন্য এটার জন্য তিনি কৃতিত্ব পেতে পারেন। ইতিহাসের এই অংশগুলো যেভাবে যতটুকু ঘটেছে আমরা সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তিও থাকবে না। বইয়ের ব্যাক কভারে নেত্রীর ছবি, তার বাণী, তার বক্তব্য, বইয়ের কিনারে দেখা যাবে যে তার রাজনৈতিক সাফল্যের কাহিনী, এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিরক্ত করে। বইয়ে থাকবে ২৪-এর গণ অভ্যুত্থান গল্প। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে দেয়ালে আঁকা নানা উজ্জীবনী গ্রাফিতিও স্থান পাবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরেও তাদের স্বপ্নের কথাও পরবর্তীতে তারা এঁকেছে। এই যে স্বপ্নের কথাগুলি এঁকেছে, তারা কি দেশ দেখতে চায়, এই দিকগুলো আমরা বিবেচনা করে বাছাই করে কিছু গ্রাফিতি সেখানে দিয়েছি। শিক্ষাবিদরা বলেন, পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস ছাড়া একটি জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে। অতীতে বারবারই এমন ঘটনা হয়েছে। এখানে একক দলের যে মুক্তিযুদ্ধের অবদান, সেটাকে প্রতিহত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধে যে আরও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তিত্ব এবং সরকার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গাগুলো আসলে বড় করে ফোকাসড হয়নি। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয় পাঠ্য বই থেকে বাদ দেয়া উচিত বলেও মত দেন বিশেষজ্ঞরা। আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আনতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।
5 আগস্টের পট পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দীর মধ্যে এখনো গ্রেপ্তার হয়নি 700 অপরাধী। দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। মুনতাসির মামুনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় 15 বছর স্বৈরাচারী শাসন আমলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন পাশের দেশ ভারতে। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কারাগারগুলোতেও। এই সুযোগে সারা দেশে কারাগার থেকে পালিয়ে যায় 2200 আসামি, যাদের 1500 জনকেই এর মধ্যে গ্রেফতার করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন 700 জন, যার মধ্যে 70 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পুনরায় গ্রেফতার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। কারা মহাপরিদর্শক জানান, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর কারা কর্তৃপক্ষের আর কোনো দায় থাকে না। কারাগারে কোনো কয়েদিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি। কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন, আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি। তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। সকল বন্দীদের মাসিক একটা সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের ব্যয় নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে। কারারক্ষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কারা মহাপরিদর্শক। অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমিক হত্যা মামলায় গাজীপুর বাসন থানা শ্রমিক লীগ সভাপতি আব্দুস সোবহানকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর চান্দানা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে। জিএমপির বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, সোবহানকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এর আগেও অক্টোবরে যৌথ বাহিনী তাকে আটক করে। সোবহান চান্দানা চৌরাস্তার কাঁচা বাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন। বেবি ডায়াপার সহ আন্তর্জাতিক মানসম্পন্ন 4টি পণ্য বাজারে আনলো রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এসব পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি জানান, বিশ্বমানের পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রেডিয়েন্ট কেয়ার বদ্ধপরিকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার AQM মহিউদ্দিন সহ আরও অনেকে। দেশের বাইরের খবর। ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে প্রেসিডেন্সিয়াল বিমান ও তহবিল ব্যবহার করে শিশুদের অপহরণ করেছে রাশিয়া। পরবর্তীতে এই অপহৃত শিশুদের পরিচয় মুছে ফেলে তাদের বিভিন্ন রুশ পরিবারে স্থানান্তর করা হয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথের এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। প্রায় 33 মাস ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সমর্থিত ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রাথমিক পর্যায়ে 314 জন ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। পরে ক্রেমলিনের আর্থিক সহায়তায় ওই শিশুদের পরিচয় মুছে বিভিন্ন রুশ পরিবারে স্থানান্তর করা হয়। 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া লোভোভার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের সরিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। তখন লোভোভা দাবি করেছিলেন, সংঘর্ষপূর্ণ এলাকায় মানবিক কারণে শিশুদের সুরক্ষা দেবার জন্য এমনটি করা হয়েছে। তবে ইয়েলের এ প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি লোভোভার কার্যালয়। গবেষণা প্রধান নাথানিয়েল রেমন্ড অবশ্য জানিয়েছেন, প্রতিবেদনটি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করবেন। ইউক্রেনীয় শিশুদের জোর করে রাশিয়ায় স্থানান্তর ক্রেমলিনের পরিকল্পনার অংশ বলেও দাবি করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, শিশুদের ফিরিয়ে আনতে ও এ অপরাধের সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ইউক্রেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আপনার। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, জানালেন আসিফ নজরুল। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত।
বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। শেখ হাসিনার পতনে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে বললেন রিজভী। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার করার কথা ভাবছে ইসি ও সংস্কার কমিশন। নির্বাচন সুষ্ঠু করাই লক্ষ্য জানালেন বদিউল আলম। এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্নিবেশে প্রণয়ন হচ্ছে পাঠ্য বই। থাকছে জিয়ার স্বাধীনতা ঘোষণা সহ জুলাই অভ্যুত্থানের কীর্তিগাথা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।